বাংলাদেশে কেন বারবার স্বৈরাচার ফিরে আসে? বাংলাদেশ কেন বাংলাদেশের জনগণ আহ, ফ্যাসিস্টের কবলে পড়ে? এমনকি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার কেন ফ্যাসিস্টে পরিণত হয় সে বিষয় নিয়ে গত সপ্তাহে ইন্ট্রোতে বলেছিলাম, এটি নিয়ে কথা বলবো। যাদের সময় আছে, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, যেটি আমার ধারণা এখনো পর্যন্ত কোনো মিডিয়াতে এই বিষয়গুলোকে নিয়ে সুবিস্তারিত আলোচনা করা হয়নি। আমি সময়ে সময়ে বাংলাদেশের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে, বাংলাদেশের যে গণতান্ত্রিক অগ্রযাত্রা, তার প্রতিবন্ধকতা নিয়ে স্টাডি করার চেষ্টা করছি। তারই অংশ হিসেবেই যেটি আজকের আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার কেন ফ্যাসিস্ট হয়ে ওঠে। আমরা জানি, সেটি আলোচনা করতে চাই আজকের ভিডিওতে। আশা করি আমার তথ্যগুলো আজকে যারা সংস্কার নিয়ে কাজ করছে বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দল, আজকের এই ভিডিওতে এমন কিছু তথ্য আমি উপস্থাপন করতে চাই যেটি বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের পিছনে, রাষ্ট্র সংস্কারে এই তথ্যটি কাজে লাগিয়ে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত, আবার যাতে ফ্যাসিস্ট জীবনে ফিরে না আসতে পারে, সেটিতে সহায়ক হতে পারে। আমার অবজারভেশন হচ্ছে, একজন ফ্যাসিস্ট কেন হয় একটা রাষ্ট্র? ফ্যাসিস্ট হওয়ার পিছনে সবচেয়ে বেশি, বা স্বৈরাচারের পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করেন একজন ব্যক্তি। তিনি কে? আমরা সবাই জানি। সেটি হচ্ছে দেশের সর্বময় ক্ষমতার অধিকারী বাংলাদেশের প্রধানমন্ত্রী। একজন ব্যক্তির ইচ্ছেই অনিচ্ছায় যখন রাষ্ট্র পরিচালিত হয়, তখন জনগণ ফ্যাসিস্টের মধ্যে পড়ে। তিনি বৃদ্ধাঙ্গুলি দেখান। প্রধানমন্ত্রী তিনি এতটাই ক্ষমতাশালী হন, এতটাই ক্ষমতাধর হন, তার ইচ্ছে এবং অনিচ্ছায় যখন রাষ্ট্র পরিচালিত হয়, রাষ্ট্র কাঠামোতে যখন প্রতিষ্ঠানগুলো যখন কাজ করে না, যখন সবাই তার ইশারায়, তার নির্দেশে আইনকে অবজ্ঞা করে সাংবিধানিক মানবাধিকার, গণতান্ত্রিক অধিকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একজন ব্যক্তির ইচ্ছায় যখন রাষ্ট্র পরিচালিত হয়, তখন সেই রাষ্ট্রটি ফ্যাসিস্টে পরিণত হয়। অর্থাৎ প্রধানতম কারণ হচ্ছে ক্ষমতার চেকস অ্যান্ড ব্যালেন্স না থাকা। যে রাষ্ট্রে প্রধানমন্ত্রী, সংসদ এবং বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ, এই তিনটি বিভাগের মধ্যে সমন্বয়হীনতা, চেকস অ্যান্ড ব্যালেন্স না থাকার কারণেই একটি দেশে সরকার ফ্যাসিস্ট হয়ে ওঠে। আসলে জিনিসটা কি? চেকস অ্যান্ড ব্যালেন্স বলতে কি বোঝায়? দেখুন, প্রধানমন্ত্রী রাষ্ট্র পরিচালনা করেন, তিনি নির্বাহী ক্ষমতার অধিকারী। সংসদ আইন প্রণয়ন করে, তারা রাষ্ট্রের ভালো মন্দ বিচার বিবেচনা করে সংসদ সদস্যরা আইন প্রণয়ন করেন। এবং বিচার বিভাগ, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আপিলেট ডিভিশন, তারা বিচার কার্য পরিচালনা করেন। এই তিনটি বিভাগের মধ্যে যদি ক্ষমতার বিকেন্দ্রীকরণ না হয়, সংসদকে যদি প্রধানমন্ত্রী নিয়ন্ত্রণ করতে না পারেন, প্রধানমন্ত্রীকে যদি বিচারপতিরা নিয়ন্ত্রণ করতে না পারেন, এই তিনটি ডিপার্টমেন্ট একটি চেইন হিসেবে কাজ করে। যেসব দেশে গণতান্ত্রিক দেশ, সেই দেশে এই তিনটি বিভাগকে, একটি বিভাগের ক্ষমতাকে আরেকটি বিভাগ কন্ট্রোল করার ক্ষমতা রাখে। বাংলাদেশে কি সেটি রাখে না? অবশ্যই বাংলাদেশেও সেই বিধানটি রয়েছে। বাংলাদেশের সংসদ আইন পাশ করার পরে প্রধানমন্ত্রী সেই আইনে স্বাক্ষর করার পরেও সেই আইনকে সংবিধান স্থগিত করে দিতে পারে। কিন্তু বেসিক যে পয়েন্ট, দ্য ফান্ডামেন্টাল পয়েন্ট হচ্ছে, প্রধানমন্ত্রীর ক্ষমতা এত বেশি ক্ষমতা রাখেন একজন প্রধানমন্ত্রী বাংলাদেশের, তিনি সর্বময় ক্ষমতার অধিকারী তিনি হন। তিনি যেমন বিচারপতি নিয়োগ দেন, তিনি বিচারপতি অপসারণ করার ক্ষমতা রাখেন। তিনি বাংলাদেশের বিচারপতি নিয়োগ দেয় প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি, দ্যাট ইজ দ্য ডটেড লাইন। প্রেসিডেন্ট চিফ জাস্টিসকে নিয়োগ দেয়। দেখা যায় যে বাংলাদেশে খুব ঘন ঘন দ্রুত চিফ জাস্টিস চেঞ্জ হয়। কেন চেঞ্জ হয়? কার নির্দেশে চেঞ্জ হয়? বিচারপতি যদি প্রধানমন্ত্রীর ইচ্ছের অনিচ্ছার বাইরে যদি কোনো রায় দেয়, বিচারপতিরা যদি
ম্যাজিস্ট্রেট সাহেবরা যদি কোনো একটা রায় ক্ষমতাসীন দলের নীতি আদর্শ বা ক্ষমতাসীন দলের পরামর্শে যদি রায় না দেন, তাকে দেনান দিয়ে ট্রান্সফার করা হয়। এই এই যে বিচার বিভাগটিকে স্বাধীন আমরা মুখে মুখে বলি, কিন্তু বাস্তবে আমাদের বিচার বিভাগ স্বাধীন নয়। কেন নয় সেটি বলছি। দেখুন, বাংলাদেশে এত বেশি ঘন ঘন বিচারপতি নিয়োগ হওয়ার পিছনে কারণ হচ্ছে তারা ক্ষমতাসীনদের মনোরঞ্জন করে তারা না চলার কারণেই তাদেরকে বহিষ্কার করা হয়, তাদেরকে টার্মিনেট করা হয়। এটি বিচারপতি নিয়োগ প্রক্রিয়ায় যদি আমরা চিন্তা করি তাহলে সেটি মোরালেস প্রত্যেকটা দেশেই প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতির সাথে পরামর্শ করে অথবা বিচারপতি বাছাই কমিটি করে তাদেরকে বিচারপতি নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোনো ত্রুটি নেই। কিন্তু ত্রুটি হলো একটি জায়গায়, সেটি হচ্ছে বিচারপতির অপসারণ। বিচারপতি অপসারণে বাংলাদেশে একটি জাস্টিফাইড পদ্ধতিতে বিচারপতি অপসারণের ব্যবস্থা রাখা হয় নাই, যেটি আমাদের দেশের প্রধান সমস্যা, যার কারণে বাংলাদেশের মানুষ বারবার স্বৈরাচারের মধ্যে পড়ে, ফ্যাসিস্টের মুখোমুখি হয়। দেখুন, বাংলাদেশের চিফ জাস্টিস রিটায়ারমেন্টের বয়স হচ্ছে ৬৭ বছর। এটি আগে ৬৫ বছর ছিল। এখন চিফ জাস্টিসকে রিটায়ারমেন্টে যেতে হয় ২ বছর বাড়ানো হয়েছে বিএনপি সরকারের সময়, সম্ভবত ২ বছর বাড়িয়েছে। এখন ৬৭ বছর বয়স হলে বিচারপতিকে রিটায়ারমেন্ট করতে হয়। একজন বিচারপতি তার বিচার কার্য শুরু করে হাইকোর্টের হয়ে, সুপ্রিম কোর্ট হয়ে চিফ জাস্টিস হতে তার যে সময় লাগে প্রায় ৬০, ৬২, ৬৩, ৬৪ বছর বা ৬৫ বছর হয়ে যায় তার ইতিমধ্যে। তো বাংলাদেশের ইতিহাস দেখা যাচ্ছে, আমরা যদি একটু তথ্য দিলে আপনারা বুঝতে পারবেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সেই ধরুন সেই আজ পর্যন্ত এই গত ৫৪ বছরে এখন যিনি দায়িত্ব পালন করছেন তিনি হচ্ছেন ২৫তম চিফ জাস্টিস। এবং যদি আমরা ভারতের দিকে তাকাই তাহলে ভারতে এখন ৫২তম চিফ জাস্টিস দায়িত্ব পালন করছেন। ১৯৫০ সাল থেকে ২০২৫ সাল, এই ৭৫ বছরে ৫২ জন চিফ জাস্টিস সেখানে দায়িত্ব পালন করেছে। আর বাংলাদেশে ৫৪ বছরে ২৫ জন চিফ জাস্টিস দায়িত্ব পালন করেছেন। ভারতের চিফ জাস্টিস রিটায়ারমেন্টের টাইম হচ্ছে ৬৫ বছর, বাংলাদেশে চিফ জাস্টিস রিটায়ারমেন্টের টাইম হচ্ছে ৬৭ বছর। সেটি বিষয় নয়, কিন্তু লক্ষ্য করছি আমি সময় কিন্তু আমেরিকার দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব আমেরিকাতে চিফ জাস্টিসের রিটায়ারমেন্টের কোনো বয়স নাই। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। কোনো চিফ জাস্টিসকে কোনো রাষ্ট্র, সরকার, প্রধানমন্ত্রী, কংগ্রেস, সেনেট কেউই অযাচিতভাবে তার কোনো রিটায়ারমেন্ট লাইফ নাই। তিনি ইচ্ছে করলে প্রায় দেখা যাচ্ছে আমেরিকার ইতিহাসে 46% বিচারপতি চেয়ারে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছেন। সর্বোচ্চ সংখ্যক দেখুন, প্রায় সেই ১৭৮৯ সাল থেকে ২০২৫ সাল, তাহলে ১৭৮৯ ওখানে যদি আমরা ১১ বছর ধরি তাহলে ২১১ প্লাস ২৫, প্রায় ২৩৬ বছরের মধ্যে আমেরিকাতে এখন যিনি চিফ জাস্টিস তিনি হচ্ছেন ১৭তম চিফ জাস্টিস। আবার রিপিট করছি, বাংলাদেশের পলিটিশিয়ান আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, ২৩৬ বছরের ইতিহাসে আমেরিকাতে যিনি এখন চিফ জাস্টিসের দায়িত্ব পালন করছেন তিনি হচ্ছেন ১৭তম চিফ জাস্টিস। ২৩৬ বছরে ১৭তম। ভারতে ৭৫ বছরে ৫২ জন, বাংলাদেশে ৫৪ বছরে ২৫ জন চিফ জাস্টিস নিয়োগ হচ্ছে। বাংলাদেশের চিফ জাস্টিস নিয়োগ করতেও যেমন সময় লাগে না, চিফ জাস্টিসকে বিদায় করতেও তেমন সময় লাগে না। আমরা জানি বিচারপতি সিনহাকে তার চেয়ারের লাথি দিয়ে একজন প্রধানমন্ত্রী তাকে বিদায় করেছিল। এরকম বাংলাদেশে ১৭ দিন চিফ জাস্টিস রয়েছে, এরকম ইতিহাসও রয়েছে। অর্থাৎ যদি আপনি ক্ষমতাসীনদের মর্জি মতো যদি আপনি রায় না দেন তাহলে আপনার কপালে দুর্গতি আছে। চিফ জাস্টিসকে যদি সম্মানিত করা না হয়, আমেরিকাতে কি চিফ জাস্টিসকে অপসারণ করা হয় না? হ্যাঁ, অপসারণ, ইমপিচমেন্ট করার ক্যাপাসিটি আছে, ইমপিচমেন্ট করা যায় আমেরিকাতেও, কিন্তু ইমপিচমেন্ট করাটা অনেক জটিল। আমেরিকার ইতিহাসে সম্ভবত ২ জনকে ইমপিচমেন্টের মুখোমুখি হতে হয়েছিল। তার মধ্যে সেই ইমপিচমেন্টটার প্রসেসটা কি, সেই নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ, নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভে সংখ্যাগরিষ্ঠের
মতামতের ভিত্তিতে একজনকে অভিযোগ আনা হলো, যে কোনো একজন রিপাবলিকান, যে কোনো একজন হাউস অফ রিপ্রেজেন্টেটিভ একজন জাস্টিসের এগেনস্টে অভিযোগ তুলতে পারেন। সেটি সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নিম্নকক্ষে হাউস অফ রিপ্রেজেন্টেটিভে পাশ হওয়ার পর উচ্চকক্ষ সেই সিনেটে যখন যায়, সিনেট 100 সদস্যের মধ্যে 2/3 মেজরিটি, সেখানে দীর্ঘ শুনানি হয়। দীর্ঘ শুনানি শেষে 2/3 মেজরিটি নিয়ে তার সম্পর্কে, অভিযোগ সম্পর্কে শতভাগ সত্য প্রমাণিত না হওয়া পর্যন্ত কোনো বিচারপতিকে অপসারণ করা হয় না। এই জন্য আমেরিকার চিফ জাস্টিস মানে অনেক শক্তিশালী। তিনি প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে, সংসদের আইনকে স্টপ করে দিতে পারেন, স্টে অর্ডার দিতে পারেন। তিনি যখন বাংলাদেশের চিফ জাস্টিস কেন তার বিবেককে কাজে লাগিয়ে রায় দিতে পারে না? আমার নিয়োগ হয়েছে, আমার নিয়োগকর্তাকে আমার রায় যদি রায় দেওয়ার সময় যদি আমার মাথায় থাকে যে আমি এই রায়টা এইভাবে দিলে আমাকে অপসারণ করা হবে, আমাকে চলে যেতে হবে, আমাকে বিদায় করে দেওয়া হবে, আমাকে রাষ্ট্রপতি ডেকে সাইন করায় নিবে এবং আমাকে ডিজিএফআইয়ের মাধ্যমে অথবা এনএসআইয়ের মাধ্যমে আমাকে ডাকায় নিয়ে আমাকে রিজাইন লেটার সাইন করে আমাকে হয়তো বিদেশে চলে আসা যদি লাগে, আমার জীবনের ঝুঁকি থাকবে না? এই একটিমাত্র কারণেই চিফ জাস্টিসকে অপসারণ অপসারণ পদ্ধতিকে জটিল না করা পর্যন্ত আমি মনে করি আমৃত্যু একজন জাস্টিস যদি বিবেককে কাজে লাগিয়ে যদি রায় দিতে পারেন, তাহলে সংসদ যেমন দায়বদ্ধ থাকে, সংবিধান যেমন সমুন্নত থাকে, তেমনি প্রধানমন্ত্রীও চাইলেই তাকে ক্ষমতার থেকে অপসারণ করতে পারে না, দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারে না। সেটি একজন প্রধানমন্ত্রীকে স্বৈরাচার হতে, ফ্যাসিস্ট হতে নিরুৎসাহিত করে এবং ফ্যাসিস্ট হতে বাধা দেয়। আমি আশা করি, এবং বাংলাদেশের আরেকটি বিষয় সেটি হচ্ছে, এখানে আমি পয়েন্টে বলতে চাই, সেটি হচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী চাইলে একজন মানুষ যতবার খুশি আমৃত্যু প্রধানমন্ত্রী হইতে পারবে। দলের মধ্যে গণতন্ত্র নাই। দলের মধ্যে গণতন্ত্র না থাকার কারণে আমেরিকাতে 2বারের বেশি প্রধানমন্ত্রী হইতে পারে না, সারা জীবনে 2বার। কিন্তু বাংলাদেশের একটি দল, তারা চেয়েছিল প্রথমে, তারাও আমৃত্যু যতবার খুশি ততবার প্রধানমন্ত্রী হবে। তার ক্ষমতা টেনে ধরার মতো শক্তি কারণেই বলা হয়ে থাকে, আমরা সংসদে যে আইন করে দিব, সংবিধান তো আপনি পাল্টাইতে পারবেন না, আপনি সংবিধান পাল্টানোরকে, কিন্তু জনগণের অধিকার বারবার স্বৈরাচার এর হাতে জনগণ স্বৈরাচার দ্বারা নিকৃষ্ট হচ্ছে, নাজেহাল হচ্ছে, জীবন দিচ্ছে, যুদ্ধ করছে, জীবন দিচ্ছে, বারবার গণতন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। প্রধানমন্ত্রীর ক্ষমতাকে চেকস অ্যান্ড ব্যালেন্স না করার কারণেই স্বৈরাচার হয়ে ওঠে দেশে দেশে। আশা করি বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের সংসদ এবং বাংলাদেশের আদালতের চেক অ্যান্ড ব্যালেন্স প্রতিষ্ঠিত হবে। 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হইতে পারবে না জীবনেও, সেই ব্যবস্থাটি চালু হওয়া দরকার এবং দলের মধ্যে গণতন্ত্র দরকার। মজার ব্যাপার হচ্ছে, আমেরিকাতে কিন্তু যে ডেমোক্র্যাট এবং রিপাবলিক, তাদের যে কাউন্সিল হয়, সে কাউন্সিল কিন্তু রাষ্ট্র মেনটেন করে। রাষ্ট্র সাংবিধানিক ব্যবস্থা, সাংবিধানিক সিস্টেমে দলের মধ্যে লিডারশিপ তৈরি হয়। অর্থাৎ কাউন্সিল তৈরি করে গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন, সরকারের নির্বাচন, বাংলাদেশের বিএনপির নির্বাচন, মানে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন বা জাতীয় পার্টি বলেন, যারা আবার জামাত ইসলামী বলেন, সেখানে কাউন্সিলিং সিস্টেম, সেগুলো অনেক গণতন্ত্র চর্চা হয়। প্রধানমন্ত্রীর ক্ষমতাকে যথেষ্ট নিয়ন্ত্রিত করা, চেক অ্যান্ড ব্যালেন্স করার ব্যবস্থা এই দেশে রয়েছে। আশা করি বাংলাদেশের যে সংস্কার প্রস্তাবনা রয়েছে, সেই সংস্কার প্রস্তাবনা সকল রাজনৈতিক দল ঐক্যমত্য পোষণ করবে, যাতে বাংলাদেশে দ্বিতীয়বার ফ্যাসিস্টের জন্ম না হয়, গণতন্ত্র যাতে শক্তিশালী হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী যাতে একচ্ছত্র ক্ষমতার অধিকারী না হন, তার লাগামও যাতে জনগণ টেনে ধরতে পারে। জনগণ বলতে চিফ জাস্টিস যাতে করে তার প্রধানমন্ত্রীর ক্ষমতাকে টেনে ধরতে পারে, সেই ব্যবস্থাটি চালু করা দরকার। আর সেই ব্যবস্থাটি চালু হতে পারে শুধুমাত্র যদি আমরা চিফ জাস্টিসের রিটায়ারমেন্ট লাইফকে যদি আমরা উঠিয়ে দিতে পারি। চিফ জাস্টিস যতক্ষণ খুশি যে দলের যে দলের মাধ্যমে নিয়োগ হোক না কেন, যখনই চিফ জাস্টিস পদত্যাগ করবেন অথবা তিনি মৃত্যুবরণ করবেন কোনো কারণে, তখন যে দল ক্ষমতায় থাকে, যিনি প্রধানমন্ত্রী থাকেন, তিনি সার্চ কমিটির মাধ্যমে চিফ জাস্টিস নিয়োগ দিতে পারে, কিন্তু তাকে অপসারণ করার ক্ষমতা যদি প্রধানমন্ত্রী বা রাষ্ট্র অথবা সরকারের না থাকে, তাহলে সেই রাষ্ট্রটি
কখনো ফ্যাসিস্ট হয় না। আশা করি বাংলাদেশের যারা গণতন্ত্র ভাবনা নিয়ে কাজ করছেন, যারা সংবিধান বিশেষজ্ঞ রয়েছেন, চিফ জাস্টিসের নিয়োগের বিধানটি যতটাই কার্যকরী করা হোক না কেন, যদি তার অপসারণের ব্যবস্থাটিকে যদি আধুনিক করা না যায়, তাদেরকে রিটায়ারমেন্টে যাওয়ার ভয় না থাকে, তাদের রিটায়ারমেন্ট লাইফকে যদি আমরা উঠিয়ে দিতে পারি, আমৃত্য যদি চিফ জাস্টিস তার দায়িত্ব পালন করতে পারেন, তাহলে বাংলাদেশের মানুষ আর ফ্যাসিস্টের মুখোমুখি হতে হবে না। সেই আশাবাদ ব্যক্ত করছি। যাদের এই কথাটি ভালো লাগলে আজকে বাংলাদেশে যারা রাষ্ট্র সংস্কারের সাথে কাজ করছেন, আপনার একটি শেয়ার পরে আমার এই মতামতটি ছড়িয়ে দিতে এবং বাংলাদেশের রাষ্ট্র সংস্কারে এই মতামতটি সন্নিবেশিত করা হবে সে আশাবাদ ব্যক্ত করে আজকের বক্তব্য এখানে শেষ করছি। আমি মঞ্জুরুল ইসলাম। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।